সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দুজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত দুজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে ইতিমধ্যে স্টুডিওতে যোগ দিচ্ছেন আজকের দুজন আলোচক। প্রথমে আমার ডান দিকে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং একই সাথে আরও একজন আলোচক আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন স্টুডিওতে, রিয়ার অ্যাডমিরাল ASMA আউয়াল, সাবেক রাষ্ট্রদূত এবং নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, যেটি আমরা বলেছি যে বাংলাদেশের একটি অত্যন্ত প্রশংসিত অবস্থান জাতিসংঘে শান্তিরক্ষী মিশনগুলোতে, এবং 29শে মে সেটি অফিসিয়ালি পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এই উপলক্ষে আজকে আলোচনা। আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা নিশ্চয়ই আগ্রহী হবেন আমাদের বিজ্ঞ দুজন আলোচকদের কাছ থেকে শুনবার জন্য যে বাংলাদেশ কতটুকু ভূমিকা পালন করেছে, এবং ওনারা যেহেতু সিনিয়র পজিশনে সার্ভ করেছেন জাতিকে, রাষ্ট্রকে, নিজেদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে বিনিময় করবেন। প্রথমে আমি রিয়ার অ্যাডমিরাল আউয়াল স্যার আপনার কাছে আসি। বিশেষ করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বা আপনার কিছু অ্যানালিসিস এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অ্যাক্টিভিটি সম্পর্কে যদি বলেন। ধন্যবাদ। অনেকদিন পরে মাই টিভিতে আসলাম, আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আর আজকের যে বিশেষ উপলক্ষ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, তো এটার আপনার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন 7 কোটি মানুষ মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তো এরপরে একটা মানবতার একটা দাবি ছিল যে আর যেন আমরা যুদ্ধে জড়িয়ে না পড়ি, এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে না পড়ি। সে থেকেই 1945 সনে আপনার ইউনাইটেড নেশনস এটার জন্ম হলো, এবং তার সাথে সাথে যে আপনার একটা বিশেষ উদ্দেশ্য ছিল তৃতীয় মহাযুদ্ধ, এটা যাতে আমরা জড়িয়ে না যাই। কিন্তু আনফর্চুনেটলি সেই প্রথম থেকেই যে স্বার্থের দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, দেন ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, এগুলো তো আর মজ্জাগত জিনিস, সেগুলো তো আর চলে যায় না। সেটা শুরু থেকেই ছিল। তো ইউএন পিসমেকিং মিশন যেটা, সেটা 1948 থেকে শুরু হয়। তো 1948 থেকে শুরু হয়ে, মানে আমি জাস্ট একটা সেন্টেন্সে বলবো যে কিভাবে আমরা অগ্রসর হয়েছি। তো এতে এখন পর্যন্ত 71টা ইউএন মিশনস হয়েছে। আচ্ছা, তার মানে 71 এটা বড় ধরনের সংঘাত হয়েছে, যার ফলে এই মিশনগুলো এসেছে। প্রায় 2 মিলিয়নের বেশি ইউএন পিসকিপার এটাতে যোগদান করেছে। তো সে হিউজ একটা আপনার প্রচেষ্টা জাতিসংঘের পক্ষ থেকে, যাতে বিশ্ব শান্তি রক্ষা করা যায়। আর যখন সংঘাতে জড়িয়ে পড়বে কোনো দেশ বা কোনো এলাকা, এটাকে যাতে আবার রিবিল্ড করে আপনার এই উদ্দেশ্য যে আপনার শান্তি প্রচেষ্টা, এটাকে বজায় রাখা যায়, এবং যুদ্ধে বিধ্বস্ত যে দেশগুলো, যে জনসংখ্যা, এরা যাতে আবার নতুন করে নিজেদেরকে গড়ে তুলতে পারে। তো এই হচ্ছে আপনার ইউএন পিসকিংয়ের মূল উদ্দেশ্য। তো সেই হিসাবে আপনার যদি দেখা যায় তাহলে সেটা হবে যে আপনার যে এইভাবে রিবিল্ড করবার জন্য যেই পদ্ধতিগুলো স্যার, সেগুলো কি ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে? অবশ্যই। আচ্ছা, অবশ্যই। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে যে আপনার যদি কোনো জায়গায় আপনার সংঘাত দেখা দেয়, তো ইনিশিয়ালি এটার রেসপন্সিবিলিটি হলো ইউএন সিকিউরিটি কাউন্সিল। সেটা ইউএন সিকিউরিটি কাউন্সিল যাবে, এবং ইউএন সিকিউরিটি কাউন্সিল যদি এটা মনে করে যে এই যে সংঘাত, এটা একটা আঞ্চলিক অথবা বৈশ্বিক অভিঘাতের
আশঙ্কা রয়েছে, আচ্ছা। তখন তারা এখানে একটা ডিসিশন দেবে যে হ্যাঁ এখানে একটা পিস কিপিং ফোর্স এটাকে ডেপ্লয় করা যেতে পারে। Right. এবং সেই প্রক্রিয়ায় একটা ফোর্স গঠন হয়, বিভিন্ন তারপরে কান্ট্রি থেকে deployment ওয়েলকাম করা হয়। হয়। ইভেন চার্টারের আপনার কয়েকটা ধাপ আছে, 6, 7, 8। জি। এই যে চার্টারগুলো, এই চার্টার আন্ডারে বিভিন্ন ধরনের পিস কিপিং পরিচালিত হয়ে থাকে। তো বাংলাদেশের যে ইনভলভমেন্ট এখানে, জি। সেটা হচ্ছে আমাদের প্রথমত আমি বলবো যে আমাদের স্থপতি, জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে বিশ্ব শান্তির প্রতি যে একটা ফার্ম কমিটমেন্ট, সেটাই একটা প্রতিফলন হচ্ছে আমাদের ইউএন পিস কিপিংয়ে ইনভলভমেন্টটা, বাংলাদেশের রিপ্রেজেন্টেশন। সেটা আপনার যদি আমি আরও মানে ইয়েভাবে স্ট্রাকচারালি ধরি। আমি আবারও ফিরবো আপনার কাছে নিশ্চয়ই। আচ্ছা। আপনি শুরুতে একটা ওভারভিউ দিলেন স্যার, ধন্যবাদ। আমি একই প্রসঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার স্যার আপনার কাছে আসি। আপনার নিজেরও পার্সোনাল অভিজ্ঞতা আছে, আপনি কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম, আপনিও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। তো সেই প্রসঙ্গে যদি একটু আপনি আমাদেরকে প্রথমে বলেন যে বাংলাদেশের কন্ট্রিবিউশন। আজকে যেহেতু শান্তি রক্ষা মিশন দিবস আমরা জাতীয়ভাবে পালন করছি, শুরুতেই এই শান্তি রক্ষা মিশনে কর্তব্য পালন করতে যে বাংলাদেশের সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ বা অন্যান্য বাহিনী যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্য থেকে প্রায় 168 জন এই বিশ্ব শান্তি রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছে। আমি শুরুতেই তাদের বিদেহী আত্মার শান্তির মাগফিরাত কামনা করছি। তো আমাদের শান্তি রক্ষা মিশন বাংলাদেশ, এই যাত্রাটি শুরু হয় 1988 সালে। মাত্র 15 জন অফিসার নিয়ে ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পরে ইরাক ইরান সীমান্তে শান্তিরক্ষী বাহিনী সেখান থেকে শুরু হয়। তারপর থেকে গত 45 বছর ধরে বাংলাদেশ এই শান্তিরক্ষা মিশনে সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ বাহিনীতে শুরু করে অন্য অন্য সদস্যদের জাতিসংঘের চাহিদা মোতাবেক নিয়োজিত করছেন। তো সেখানে যদি আমরা দেখি যে প্রায় এই যে পর্যন্ত এই জাতিসংঘের শান্তি মিশন শুরু হওয়ার পর পর্যন্ত প্রায় 20 লাখের মতো বিভিন্ন দেশের, তার মধ্যে প্রায় 2 লাখ সদস্যই বাংলাদেশের। তার মানে হলো 10 ভাগের 1 ভাগ বাংলাদেশ। বলা যায় যে হাইয়েস্ট নাম্বার বাংলাদেশ কন্ট্রিবিউট করেছেন এবং অত্যন্ত প্রশংসার সঙ্গে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এবং এই কথাটি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে শুধু নয়, বাংলাদেশের একজন সাবেক সেনা সদস্য হিসাবে শুধু নয়, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে জাতিসংঘের এক সময়ের মহাসচিব কফি আনান প্রকাশ্যে বলেছিলেন যে বাংলাদেশের শান্তি মিশনের সদস্যরা অভূতপূর্ব অবদান রাখছেন বিশ্ব শান্তি রক্ষায়। শুধু মহাসচিবই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রকাশ্যে বলেছেন যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ অসাধারণ ভূমিকা রাখছেন। এবং সেই প্রসঙ্গটা বলতে যেয়ে তিনি বাংলাদেশের এই পিসকিপার্স যারা শান্তিরক্ষী সদস্য যেখানে নিয়োজিত আছেন তাদের অসাধারণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পষ্ট বলতে পারি যে আমরা অত্যন্ত গর্বিত জাতি হিসাবে, যে আমরা জাতি হিসাবে যেমন শান্তিকামী জাতি, আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আমাদের পক্ষে যে ভূমিকা রাখা দরকার সেটি আমরা অনবরতভাবে আমাদের রাষ্ট্র সৃষ্টির পর থেকে 1972 সাল থেকে আমরা সেটা করে যাচ্ছি অব্যাহতভাবে। এবং আজকে যদি আপনি দেখেন এই যে ভূমিকাটা, এই ভূমিকার সঙ্গে সঙ্গে আমাদের রাষ্ট্র আজকে বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আজকে বিশ্ব অঙ্গনে শান্তির অগ্রদূত হিসাবে তাকে অভিনন্দন করা হচ্ছে, তাকে অভিহিত করা হচ্ছেন। এবং এই আঞ্চলিক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু অসাধারণ। এবং আমি সেই ব্যাখ্যায় যাব না আজকে, যেহেতু অন্য প্রসঙ্গ, যে তার এই যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে শান্তি প্রতিষ্ঠা এই উপমহাদেশে,
যেন আর কোনো যুদ্ধ না হয়, অশান্তি না হয়, এই উপমহাদেশ বিশেষ করে দক্ষিণ এশিয়া যে অন্যতম একটি শান্তিকামী এবং শক্তিশালী অঞ্চল হিসেবে গড়ে ওঠে, সেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কাতে সবাই মিলে সেই ভূমিকা, সেই ফিলোসফি এই বঙ্গবন্ধু ছিল, সেই ফিলোসফি কিন্তু বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি আঞ্চলিক শান্তি রক্ষায় ভূমিকা রেখেছেন সেই শুরু থেকে। 1998 সালে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তান ভারত প্রায় পারমাণবিক যুদ্ধ লেগে যাচ্ছিল, তার প্রচেষ্টায় কিন্তু সেই পারমাণবিক যুদ্ধটা থেমে যায়। যাও, আমরা আজকে শান্তি মিশনের কথা আলোচনা করছি, সেখানেই থাকি। আপনি আমার অভিজ্ঞতার কথা বলছেন, হয়তো পরবর্তীতে বলবো। 1993 সালে আমি জাতিসংঘের শান্তি মিশনে ক্যাম্বোডিয়াতে ছিলাম। তখন পর্যন্ত সেটা জাতিসংঘের সর্ববৃহৎ মিশন ছিল। 16,000 সেনা সদস্য ছিল, সেনা সদস্য না পুলিশ সহ 16,000 পিসকিপার, শান্তিরক্ষী বাহিনী। হ্যাঁ, বাংলাদেশের থেকে গিয়েছিল প্রায় 2,500-এর মতো। একটা ফুল ব্যাটালিয়ন ইনফেন্ট্রি রেজিমেন্ট ছিল। আমরা অবজারভার ছিলাম, আমরা স্টাফ হেডকোয়ার্টারে ছিলাম। শান্তি মিশন অত্যন্ত কঠিন শান্তি সেই মিশনটি ছিল। অস্ট্রেলিয়ার একজন লেফটেন্যান্ট জেনারেল স্যান্ডারসন, তিনি ওখানে ছিলেন ফোর্স কমান্ডার। জাপানের রাষ্ট্রদূত MM আকাশি ছিলেন মিশন প্রধান। স্যান্ডারসন, লেফটেন্যান্ট স্যান্ডারসনের স্টাফ অফিসার হিসাবে আমি ফোর্স প্রভোস্ট মার্শাল হিসাবে দায়িত্ব পালন করেছি, যার জন্য আমি হেডকোয়ার্টারে থেকে এই মিশনের কিভাবে কোন দেশ কিভাবে কতটুকু পারফরমেন্স করছেন সেটি দেখার যেমন সুযোগ হয়েছে, তেমনি যারা ঊর্ধ্বতন অর্থাৎ নেতৃত্বের পর্যায়ে ছিলেন ফোর্স কমান্ডার এবং মিশন প্রধান এবং আকাশে, তাদের সাথে সরাসরি কাজ করার পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশকে ভূমিকাটি কিভাবে প্রশংসা করেছে সেটি মানে যদি আমি উদাহরণ দিয়ে দেই সেটা বলে শেষ করা যাবে না। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি ছোট্ট 1 মিনিটের মধ্যে। সেটি হলো এই যে আমি যখন ওই মিশনে ছিলাম তখন মিশনটা অনেক কঠিন ছিল। হ্যাঁ, বিদ্রোহী গ্রুপ ছিল ওখানে, যে গৃহযুদ্ধ পক্ষ বিপক্ষ, একটি গ্রুপ ছিল খেমাড্রোস গ্রুপ, তারা কিছুতেই আত্মসমর্পণ অস্ত্র সমর্পণ করছিল না। তারা পারলে জাতিসংঘ মিশনের যারা সদস্য তাদের উপর আক্রমণ চালাতো। তো এরকম একটি ঘটনা হলো, একবার রাতে বুলগেরিয়ার একটা ব্যাটালিয়নের একটা ক্যাম্প ছিল, সে ক্যাম্পে তারা আক্রমণ করে প্রায় 25-30 জন জাতিসংঘের সদস্য তাদেরকে বন্দি করে নিয়ে যায়, তাদের অস্ত্রপাতি সব লুট করে নিয়ে যায়। ঠিক এই ঘটনার সপ্তাহখানেক পরে বাংলাদেশের এরকম একটা, আমরা প্লাটুন বলি, প্রায় 30-35 জন একটা সেনা সদস্যের দল, অফিসার একজন ছিলেন, একজন ক্যাপ্টেন সেখানে ছিলেন। সারা রাত এই খেমাড্রোস যে বিদ্রোহী বাহিনী তারা আক্রমণ চালায়, কিন্তু তারা আক্রমণ এই খেমাড্রোস কোনো সফলতা বরঞ্চ প্রতিহত হয় এবং তারা ফিরে যেতে বাধ্য হয় এবং হতাহতের সংখ্যা ছিল একেবারে শূন্য। সে কারণে এই যে পাশাপাশি উদাহরণ, তখন লেফটেন্যান্ট জেনারেল স্যান্ডারসন ফোর্স কমান্ডার, যেহেতু আমি ওনার স্টাফ অফিসার ছিলাম এবং বাংলাদেশের অফিসার ছিলাম এবং বাংলাদেশে এরকম একটা ভূমিকা রেখেছেন, আমাকে সকালে টেলিফোন করে উনি বললেন যে ইয়েস কর্নেল, আমি তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, হোয়াট ইউর ব্যাটালিয়ন হ্যাজ ডান, হ্যাভ ইউ হার্ড ইট? তুমি কি শুনেছো তোমার ব্যাটালিয়ন কি ভূমিকা রেখেছে? আমি বলেছি স্যার আমি শুনেছি। বলে চলো আমি দেখতে যাব, তুমি আমার সাথে চলো। তো আমি ওখানে গিয়েছিলাম, তারপরে উনি গেলেন, সবার সাথে দেখা করলেন, ভূয়সী প্রশংসা করলেন, প্রায় 2 ঘন্টার হেলিকপ্টার জার্নি। যখন হেলিকপ্টারে আমি ফিরছিলাম ওনাদের একসঙ্গে, তখন ওনার সাথে আরও অফিসার ছিলেন এবং যেভাবে বাংলাদেশের ভূমিকা উনি প্রশংসা করছিলেন, সেখানে একজন বাংলাদেশি অফিসার হিসাবে আমার কাছে মনে হয়েছিল যে সত্যিকার আমি অত্যন্ত গর্বিত ফিল করছিলাম তখন। সুতরাং এই যে জায়গাগুলো, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে এবং আমি মনে করি আগামীতে সেটা অব্যাহত থাকবে। জি স্যার, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য দিয়েছেন। আমি বিশেষ করে রিয়ার মির আওয়াল স্যার আপনার কাছে আরেকবার একটু আসি। আমরা বিভিন্ন গণমাধ্যমে মাঝে মধ্যেই শান্তি মিশনের বিভিন্ন রিপোর্ট তথ্যচিত্র দেখি, বিশেষ করে কসোভো, কঙ্গো বা সিয়েরা লিওন বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একটা কালচারাল এক্সচেঞ্জও সেখানে হচ্ছে। বাংলাদেশ, তারাও বাংলা শিখছে, তারা বাংলায় আমাদের বিভিন্ন রিমার্কেবল গানগুলো তারা প্রেজেন্ট করছে, আমরা গণমাধ্যমে দেখেছি। তো শান্তি রক্ষার পাশাপাশি যখন একটা জাতি আপনাদের কাছ থেকে বিভিন্ন এক্সাম্পলগুলো দেখছে, শুনছে, বা তাদের মধ্যে আপনি রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, এই ধরনের চিত্রগুলো আপনাদেরকে কেমন ভাবে নাড়া দিয়েছে বা আপনি লক্ষ্য করেছেন কিনা সেগুলো? জি, ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আমাদের পিসকিপার তাদের যে গ্রহণযোগ্যতা, দক্ষতা, এগুলোর একটা
প্রশিক্ষাগত একটা জিনিস আছে, তারা প্রশিক্ষিত, আমরা ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাই। আরেকটা হচ্ছে আমাদের জাতি হিসাবে যে ব্যক্তি সত্তা, আমাদের সামাজিকতা, এই যে মানুষের সাথে মিশে যাওয়ার যে একটা আর্জ, তারপরে খুব সহজে মানুষের সাথে আপন করে নেওয়া, এই যে একটা দ্য সোশ্যাল ক্যাপিটাল, এটা কিন্তু একটা বিরাট আপনার আমাদের যতগুলো মিশন হয়েছে সোফার, এগুলোর এই যে সাফল্যের জন্য এই 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 যে সামাজিক যে ইন্টারাকশনের ক্যাপাবিলিটিটা, এটা একটা বিশেষ ভূমিকা পালন করেছে। আমি একটা এক্সাম্পল দেব। আমার ইউএসএ ভিজিটের সময় একবার মনে আছে, আপনার সিয়েরা লিওনের শান্তি মিশনটা জানেন, এটা আমার সাথে ছিলেন। আমরা তখন এই যে ফেইল্ড ইউএন মিশন সিয়েরা লিওনে, যেহেতু ইন্ডিয়ানরা উইথড্র করলো, তো একটা বড় দেশ উইথড্র করলে হয় কি, ওইটার সাথে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, রাজনৈতিক, ভূ রাজনৈতিক অনেক কিছু মিলিয়ে, যাতে ভবিষ্যৎ মিশনটা সাকসেসফুল না হয়, এই ধরনের একটা প্রচেষ্টা ছিল। তো সেই সময়তে জেনারেল মোহাম্মদ আলী শিকদার যেটা বললেন, এই কফি আনানের কথা, ইউএন সেক্রেটারি জেনারেল, উনি আর কোনো খুঁজে পাচ্ছিলেন না। দেন হি কল্ড বাংলাদেশ, প্রাইম মিনিস্টারের সাথে, অনারেবল প্রাইম মিনিস্টারের ব্যক্তিগতভাবে কথা বলেন, ইউ সেভ দিস মিশন, আমি তো আর পাচ্ছি না এটাকে রেস্কিউ করার। তো তখন আমরা শুরু করলাম এই মিশনের কাজ। তো ইভেন আমাদের পার্মানেন্ট র্যাপ যিনি আছেন, উনি বলছিলেন যে ইনিশিয়াল মিশন আমাদের গেল, অ্যাডভান্স টিম যায়, তারা গেল। তো যাওয়ার পরে যেহেতু দেয়ার ওয়াজ দ্য স্ট্রং ক্যাম্পেইন যাতে করে এই মিশনটা ফেল করে সাবসিকুয়েন্টলি, তো তখন ইউএন ওয়াজ, তারাও একটু পাজল ছিল যেটা কি হবে। তা আন্ডার সেক্রেটারি জেনারেল হি ওয়েন্ট ফর এ ভিজিট, বাংলাদেশের অ্যাডভান্স টিম যেটা গেছে ওটা দেখার জন্য যে তারা কিভাবে কি করছে। দ্যাট ওয়াজ এ ফ্রাইডে। তিনি ফ্রাইডেতে গেছেন, তো ওই বাংলাদেশের যে কন্টিনজেন্ট কমান্ডার যিনি ছিলেন, উনি নিয়ে গেছেন একটা মসজিদের কাছে, মুসলিমস। তো নামাজের পরে সবাই একসাথে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে তারপরে বলল যে আমরা চেষ্টা করছি এই জনগণের সাথে যোগাযোগ করার জন্য, যাতে করে এই মিশনটা আমরা সাকসেসফুলি করতে পারি। তো সেই হিসাবে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই জনগণের সাথে কানেকশনটা স্ট্রং করা। তো এই করার পরে তো উনি শুনলেন, দেখলেন লোকজন হাসছে, করছে। এরপরে তারপরে উনি একটা অর্ডার দিলেন, তার যে সোলজার যারা ছিল, আমাদের বাংলাদেশের পিসকিপার যারা ছিল, তাদেরকে ওইটা থেকে বেরিয়ে আসার জন্য। সবাই লুঙ্গি পরা, আমাদের লুঙ্গি পরা সব, ওখানে উনি পিসকিপারদের দিয়ে রেখেছেন। অর্ধেক ছিল আমাদের পিসকিপার। তো তারা এক পাশে গেল। তো তখন হি গেভ দ্য রিয়েল ব্রিফিং যে এই হলো আমাদের পিসকিপার, এই পর্যন্ত আমরা এটা করতে পেরেছি, এদের সাথে মিশে গেছেন। হি ওয়াজ মেসপারাইজড, যেটা কিভাবে সম্ভব, এরা পিসকিপার, এরা এদের সাথে লুঙ্গি পরে এই নর্মাল ড্রেস পরে এদের সাথে মিশে গেছে। দেন হি কেম এন্ড গেভ দ্য রিপোর্ট দ্যাট ইয়েস, বাংলাদেশ ক্যান ডু ইট, এই মিশন করতে পারবে। তো আপনি যে পয়েন্টটা বললেন, সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা মিশন এরিয়াতে অত্যন্ত ডিফিকাল্ট সিচুয়েশন, আমাদের যে পিসকিপাররা তারা উইদাউট এনি আর্মস, কারণ আমাদের মোস্টলি আমাদের যে ডিপ্লয়মেন্টগুলো ছিল ওগুলো ছিল চ্যাপ্টার 6 এর আন্ডারে, উইদাউট আর্মস, উইদাউট শক্তি। আর ইন এনি কেস শক্তি প্রয়োগ আপনার পিসকিপিং মিশনের একটা প্রতিবাদ্য বিষয় হতে পারে। তারা এই যে স্কিল, হিউম্যান ক্যাপিটাল, এটা ইউজ করে ব্যবহার করেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আলোচনাটি কন্টিনিউ করব, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। নিটোল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এই আলোচনায় দুজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে আছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার এবং রিয়ার অ্যাডমিরাল আওয়াল। আমরা দুজন আলোচকের কাছ থেকে কিছুটা শুনেছি। এই পর্যায়ে একটা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান অ্যাক্টিভিটি নিয়ে একটা তথ্যচিত্র দেখে আবার আলাপটি শুরু করতে চাই। আসুন দেখা যাক।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দীর্ঘ ইতিহাসের শুরু জাতিসংঘের জন্মের মাত্র ৩ বছর পর ১৯৪৮ সাল থেকে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু ১৯৮৮ সালে। সে সময় এদেশের উর্দিপাড়া সদস্যদের ইরান ও ইরাকের মধ্যে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে এক অন্যতম সম্মানের শিখরে। শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য পাঠানো বৃহত্তর দেশ হিসেবে বাংলাদেশ গত ৩৫ বছরে সাহসিকতা, সক্ষমতা, নির্ভরতা, নেতৃত্ব ও পেশাদারিত্বের মাধ্যমে অত্যন্ত মর্যাদা অর্জন করেছে। বর্তমানে মালি, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও কঙ্গো প্রজাতন্ত্রের মতো কঠিন কিছু জায়গা সহ 10টি মিশনে বাংলাদেশের প্রায় ৭,০০০ শান্তিরক্ষী কাজ করছেন। জাতিসংঘ মহাসচিবের শান্তিরক্ষা এজেন্ডার প্রতি সমর্থন জানিয়ে এবং নারী শান্তিরক্ষীর সংখ্যা বৃদ্ধিতে তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ নারী শান্তিরক্ষী পাঠাতেও শুরু করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বড় এক অংশীদার। ৩৫ বছর ধরে ব্লু হেলমেটের অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিন্তু সম্প্রতি একটি মহল জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে শুরু করেছে ষড়যন্ত্র। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিদেশি সংবাদ মাধ্যমে শান্তিরক্ষীদের প্রশ্নবিদ্ধ করে প্রচারণা এ অপতৎপরতার অংশ হতে পারে বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে, তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা তথ্যচিত্রটি দেখলাম, এবারে আজকে আলোচনায় আবারও ফিরে আসি। বিশেষ করে আমি শেখদার স্যার আপনার কাছে আসি এই পর্যায়ে। আমরা এটি যদিও একটি ২৯শে মে দিবসকে ঘিরে আলোচনা, কিন্তু আপনি যেই বেশ কিছু তথ্যচিত্র বললেন যে ৭১টি এরকম মিশন হয়েছে, তার মধ্যে আপনি আরও উল্লেখ করেছেন, খুব আমরা শ্রদ্ধার সাথে স্মরণও করেছি, ১৬৮ জন প্রয়াত হয়েছেন। তারপরেও স্যার এটি এখন পর্যন্ত আমরা আজকে যে বিভিন্ন নিউজ পেপারের ক্রোড়পত্র দেখছি, সেখানেও বেশ সাকসেস স্টোরিগুলোকে কিন্তু নিয়ে আসা হয়েছে যে বাংলাদেশের। এটি সম্পর্কে আপনার আর কিছু অবজারভেশন, আরও কিছু মতামত আমরা যোগ করতে চাই এই মুহূর্তে। অনেক সাকসেস স্টোরি আছে যেটি বলা যায় যে জাতিসংঘের মিশনে উদাহরণ হিসাবে সৃষ্টি হয়ে আছে, এবং অনেক মিশনে বাংলাদেশের ভূমিকাটি এখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে প্রশিক্ষণ হয় সে প্রশিক্ষণের সিলেবাসের অংশ। অ্যাডমিরাল আউয়াল আর আমরা দুইজনে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে এই আন্তর্জাতিক শান্তিরক্ষার উপরে আপনার একটা প্রশিক্ষণে গিয়েছিলাম ২০০১ সালে। হ্যাঁ, তখন অ্যাডমিরাল আউয়াল যে কথাটা বলেন তারা আমি একটু অ্যাড করি। ওখানে এই যে সিয়েরা মিশনটা অলমোস্ট ব্যর্থ মিশন হয়ে যাচ্ছিল, মানে ওখান থেকে ভারত, পাকিস্তান তারা উইথড্র করেছে, টিকতে পারছে না, কিন্তু বাংলাদেশ ব্যাটালিয়ন ওখানে সেই মিশনকে রক্ষা করেছে। এবং মিশনটা বাংলাদেশ ব্যাটালিয়ন যেহেতু উইথড্র না করে বঞ্চ ওখানে মিশনটাকে ধরে রেখেছে, এবং ওদের যে বিমানবন্দর ছিল বিমানবন্দরটাকে তারা ধরে রাখতে পেরেছে, প্রতিরক্ষা করতে পেরেছে, যার জন্য পরবর্তীতে সেখানে রিইনফোর্সমেন্ট দিয়ে পরবর্তীতে সেই মিশনটাকে আবার রিস্টার্ট করতে পেরেছে। তো সেটি এমনই একটি ঘটনা যে সেখানে এটা এখন এই প্রশিক্ষণের সিলেবাসের অংশ পড়ানো হয়, যেটি আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রশিক্ষণে গিয়েছিলাম তখন আমাদেরও আমাদের যে প্রশিক্ষণের সিলেবাসের সেটি অংশ হিসেবে ছিল, এবং একটা বড় ধরনের একটা এক্সারসাইজ বলে আমরা সেটা করেছিলাম আমাদের কোর্সের এই প্রশিক্ষণের শেষ পর্যায়ে। এবং সেখানে যেহেতু বাংলাদেশের থেকে আমি সিনিয়র মোস্ট ছিলাম, সেখানে আমাকে ফোর্স কমান্ডার হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল এক্সারসাইজে, এই প্রেজেন্টেশনসে। তো সুতরাং এই যে বিষয়গুলো আছে এটা অসাধারণ। আপনি যদি দেখেন সেখানে সোমালিয়ার মিশনে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু সেখানে প্রায় ২৬ জন সেনা সদস্যকে ওখানে যারা বিদ্রোহী গ্রুপ ছিল তারা গুলি করে ওই হেলিকপ্টার ভূপাতিত করে, এবং তাদের ২৬ জন, যদি আমি ভুল না করে থাকি, অথবা ১৬ জন, আমার মনে নেই, ১৬ অথবা ২৬ জন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ওখানে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, মিশন ব্যর্থ হয়ে গেছিল, কিন্তু তখন কিন্তু বাংলাদেশে
যে ব্যাটালিয়ান ওখানে ছিল তারা কিন্তু মিশনটাকে আবার পুনরুদ্ধার করেন এবং আবার মিশনটাকে রিস্টার্ট করার সুযোগ করে দেন এবং পরবর্তীতে আবার আপনার সেখানে অন্য অন্য দেশের শান্তিরক্ষী বাহিনী মিশন যেয়ে পরে সোমালিয়াতে মিশনটি অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শেষ করতে সক্ষম হয়। সেখানেই কিন্তু এই মিশনটাকে রক্ষার্থে কিন্তু বাংলাদেশ ব্যাটালিয়ান যেটা ছিলেন তাদের ভূমিকাটাতে এখনও অন রেকর্ড এবং এখনও এখানে বিভিন্ন জায়গায় সিলেবাস হিসেবে এটা পড়ানো হয় যে কিভাবে কি পরিস্থিতি কি ঘটনা ছিল এবং কিভাবে সেটি সম্ভব হয়েছিল, সেটি কিন্তু এখন প্রশিক্ষণের অংশ। এটি যদি বিষয় এভাবে আসছে এখন সেই সব জায়গা থেকে যদি আমরা দেখি যে আমাদের যে সমস্ত দেশে আমাদের সেনা সদস্যরা গিয়েছেন সমস্ত দেশ থেকে তো যায়, তো অনেক উন্নত দেশের সেনা সদস্য কিন্তু যায়। আমরা তো সাধারণত মনে করি যে ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকা, রাশিয়া, চীন সব দেশের সদস্যদের সাথে কিন্তু আমাদের পাশাপাশি আমাদের তারা দায়িত্ব পালন করেছে। আমি যদি আমার কথাই বলি 1993 সালে সেখানেও এরকম যেটা বলছিলাম আমার প্রাথমিক বক্তব্যে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ছিলেন, চীনের ছিলেন, রাশিয়া ছিলেন, ভারতের, পাকিস্তান, অস্ট্রেলিয়া। আমি প্রবোস মাস্টার ছিলাম, আমার অধীনেই 13টা দেশের মিলিটারি পুলিশ ছিল, সদস্য ছিল যারা আমার অধীনে কাজ করেছে। যে ফোর্স মিলিটারি পুলিশের দায়িত্ব হলো ফোর্সের এই জাতিসংঘ মিশনে যে সমস্ত সদস্য ওখানে নিয়োজিত থাকে তাদের শৃঙ্খলা দেখাশোনা করা। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে শৃঙ্খলাজনিত কারণে উন্নত দেশের যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের অনেক সদস্য এই শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্ত হয়ে ওখানে মিশন থেকে প্রত্যাবৃত্ত হয়েছে এবং শাস্তি পেয়েছে। সেই জায়গার থেকে যদি আপনি তুলনামূলক দেখেন বাংলাদেশের এই ধরনের শৃঙ্খলা ভঙ্গের ঘটনা হয়তো বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা ঘটেছে, কিন্তু আপনি যদি সেটা যাক একেবারে বিচ্ছিন্ন, আপনি মানে ওই সৎকার হিসাবে 001 হবে না। যদি আপনি 2 লাখ যে নিয়োজিত হয়েছে সেখানে কয়েকজন যদি আপনি সংখ্যায় আনেন, হয়েছে দু একটা ঘটনা ঘটেছে, দু একটা ঘটনা ঘটেছে একেবারে বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু যেহেতু আমি ওখানে 1993 সালে আমি নিজেই এই 16,000 যে শান্তিরক্ষী নিয়োজিত ছিল তাদের শৃঙ্খলা দেখার দায়িত্ব ছিল আমার। সুতরাং আমি দেখেছি ওখানে সচক্ষে এবং দায়িত্ব পালনের মধ্য দিয়ে যে কিভাবে অন্য অন্য উন্নত দেশের যারা এখানে নিয়োজিত হন সেখানে যে কী ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করেন, শৃঙ্খলা ভঙ্গের কাজ করেন, জাতিসংঘের যে নিয়ম বিধি বিধান রয়েছে সেটি ভঙ্গ করেন। সেই তুলনায় বাংলাদেশের রেকর্ড কিন্তু অত্যন্ত ভালো। আমি বলবো যে বাংলাদেশের রেকর্ড সবচেয়ে 1 নম্বরে, অন দ্য টপ। আমি প্রথমে বলেছি একটা দুটো ঘটনা কোথাও কোথাও ঘটেছে, সেটা একেবারেই নগণ্য। সুতরাং সেই জায়গা থেকে আপনি দেখেন সেটি এই যে শৃঙ্খলার জায়গা থেকে এবং দায়িত্ববোধের জায়গার কথাগুলো আমরা ইতিমধ্যে উদাহরণ দিয়ে বলেছি যে দায়িত্ববোধ, তারপরে একেবারে জাতিসংঘের যে মিশন সে মিশন রক্ষার্থে বাংলাদেশের যে ব্যাটালিয়ন বা যারা পিসকিপার ওখানে নিয়োজিত ছিলেন সেই কমান্ডার থেকে শুরু করে একেবারে সৈনিক পর্যন্ত তারা কিভাবে দায়িত্ব পালন করছেন। তারপরে সেটা না, আপনারা পরবর্তীতে দেখছেন যে বাংলাদেশের কিন্তু নারী সদস্যরা সেখানে বিভিন্ন মিশনে গিয়েছেন, সেখানে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা গেছেন। আগে তো শুধু ওই যে মেডিকেল কোর অর্থাৎ আমাদের চিকিৎসক সাথে নারীরা যেতেন, কিন্তু এখন কিন্তু আপনার একেবারে সরাসরি আপনাদের নারী সদস্য যারা আপনার যোদ্ধা অর্থাৎ কম্ব্যাটেন্ট আমরা বলি তারা কিন্তু যাচ্ছেন। পুলিশের অনেক নারী সদস্য কিন্তু আমাদের মিশনে দায়িত্ব পালন, তারাও কিন্তু একইভাবে নিজেদের শৃঙ্খলা রক্ষা করে জাতিসংঘের যে বিধিবিধান আছে সেটি রক্ষা করে অত্যন্ত প্রশংসনীয়ভাবে এই নারী সদস্যরাও কিন্তু সেখানে ভূমিকা রাখতে সক্ষম হয়। সেখানে আমরা দেখি এখন কিন্তু আমরা দেখছি পরবর্তীতে যে যেখানে নারী সদস্যদের নিয়োজন করার প্রস্তাব আসে জাতিসংঘ উত্থাপিত হয়, কারণ এটা তো জাতিসংঘের যে পিস কিপিং ডিভিশন আছে একটা আন্ডার সেক্রেটারি আন্ডারে থাকে, জেনারেল সেক্রেটারি আন্ডারে, তারা কিন্তু ওই কোথায় শান্তি মিশন হবে কোথায় হবে তারা সেই প্রক্রিয়া করে সিদ্ধান্ত করে এবং কি ধরনের ফোর্স যাবে, নারী সদস্য সেখানে প্রয়োজন আছে কিনা, পুলিশের প্রয়োজন আছে কিনা, সেনাবাহিনী না নৌবাহিনী না বিমান বাহিনী ইত্যাদিতে তারা ওয়ার্কআউট করে। তো সেইখানে কিন্তু আমরা এখন দেখছি যে এই যেখানেই নারী সদস্যের প্রয়োজন হচ্ছে সেখানে কিন্তু পিসকিপিং ডিভিশন থেকে প্রথম
চয়েস হলো বাংলাদেশের দিকে নারী সদস্য জানানো যায় কিনা, সেটা সেনাবাহিনীর হোক অথবা পুলিশ বাহিনীর হোক। সুতরাং সেই জায়গাতেও কিন্তু আমাদের নারী সদস্য যারা নিহত হয়েছেন তারা অত্যন্ত প্রশংসা, ভালো ভূমিকা রেখেছেন এবং তাদের একেবারে বলা যায় ডিসিপ্লিনের বিষয়টি একেবারে শূন্য, ভালোভাবে মানে কোনো রকম কোন ডিসিপ্লিনের ঘটনা তাদের মধ্যে আমরা মানে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তো সবকিছু মিলে বাংলাদেশের অবস্থা কিন্তু অত্যন্ত অবশ্যই প্রশংসনীয়। অবশ্যই স্যার, এই ক্ষেত্রে ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটি প্রসঙ্গ একটু তুলে ধরতে চাই যে যারা স্যার আপনি উল্লেখ করেছেন একটা বড় সংখ্যায় যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন দেশে, তারা সফলতার সাথে এই মিশনগুলি শেষ করে যখন দেশে ফিরে আসে, আমাদের এই সেনা, বিমান, নৌ প্লাস পুলিশ বাহিনীর সদস্যদের অভিজ্ঞতাগুলোকে আমরা কিভাবে আমাদের বাংলাদেশের নেশন বিল্ডিংয়ে কাজে লাগাতে পারি, বা তারা পরবর্তীকালে এসে কি রোল প্লে করেন বা এখন করছেন বলে আপনার মনে হয় স্যার? এটা তাদের যে মিশনের যে অভিজ্ঞতাটা, এটা তো ইস হিউজ। আপনার এক তো হলো যে শান্তি মিশনের যে শান্তি রক্ষার যে দায়িত্বটা, মিলিটারি পার্ট যেটা আছে, পুলিশ আমরা অবশ্যই উল্লেখ করব, কারণ পুলিশ কিন্তু আর্মির পরেই শুরু করে। 1989-এ পুলিশের ফার্স্ট মিশন যায়, নেভি এবং এয়ারফোর্স জয়েন করে আপনার 1993 সন থেকে। তো তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তো এই যে অভিজ্ঞতাটা তারা নিয়ে আসেন, সেটা একটা অমূল্য অভিজ্ঞতা। তো সেটা যে কাজে লাগানো, সেটা কাজে লাগানোর জন্য আপনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলবো। তো যেমন ধরেন আমাদের দেশেও দুর্যোগ, বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হয়, তখন সেগুলো দেখেন, এই যে ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন যে আমাদের যায়, এরা বিভিন্ন জায়গায় আপনার রোড নির্মাণ করছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এগুলো বানাচ্ছে, এবং এটার মাধ্যমে তারা দেশেও যে অভিজ্ঞতা অর্জন করে এবং ওখানে গিয়ে আরও একটা অত্যন্ত বিরূপ পরিবেশে যে কাজগুলো করতে হয়, এটার মাধ্যমে তারা সেটা ইয়ে করেন। এছাড়া এই মিশনে চলার সময় যে একটা আপনার যে ম্যান্ডেট দেওয়া আছে, এই ম্যান্ডেটের বাইরে আপনি কিছু করতে পারবেন না, এবং এই ম্যান্ডেটটার যে পরিসীমা, এটা ভেরি ফ্রেজাইল। তো এর ভিতরে আপনাকে ইউ হ্যাভ টু বি সাকসেসফুল। যে ম্যান্ডেটের মাধ্যমে আপনার ক্ষমতা অনেক কম, কিন্তু যে মিশনগুলো দেওয়া আছে এগুলো অনেক অনেক বেশি। এটাকে শান্তি স্থাপন করতে হবে, বিভিন্ন সংঘাতময় যে পার্টিগুলো আছে এগুলোর ভিতরে রেকনসিলিয়েশন করতে হবে, তারপরে একটা পলিটিক্যাল প্রসেস শুরু করতে হবে, ইলেকশন কন্ডাক্ট করতে হবে, ইলেকশনের পরে যাতে এটা ভালোভাবে চলে, যে রাজনৈতিক যে প্রক্রিয়া সেটা ইয়ে করা। তো এখানে একটা কম্পোনেন্ট আমাদের মিসিং, দ্য সিভিলিয়ান কম্পোনেন্ট। আমরা উই আর দ্য গ্লোবাল পিস কিপার, টপ গ্লোবাল পিস কিপার, কিন্তু আমাদের পুলিশ, আমাদের সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। এর সাথে আমাদের যেটা দরকার ছিল দ্য সিভিলিয়ান কম্পোনেন্ট, এটা খুব উইক। এটা আমরা সেইভাবে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। সিভিলিয়ান কম্পোনেন্টটা মানে যারা অন্য হিউজ কম্পোনেন্ট, এদের যে লজিস্টিক্স, তারপরে আপনার এই যে স্থিতাবস্থা হওয়ার পরেই যে প্রক্রিয়াগুলো, ইলেকশন কন্ডাক্ট করা, তারপরে যে পরবর্তী প্রক্রিয়াগুলো, এগুলো আপনি দেখেন ভারত তার অনেক কমিটমেন্ট আছে, কিন্তু কোনোভাবেই ইউএন পিসকিপিংয়ে ট্রাইস টু রিমেইন এট দ্য টপ। কারণ তার যে ইয়েটা, ওই যে মিশনে যায়, মিশনে যাওয়ার পরে আমাদের ফর এক্সাম্পল সিয়েরা লিওন যে সাকসেসফুল মিশন আমরা করলাম, সেখানের মানুষ আমাদের ভাষাকে গ্রহণ করেছে তাদের একটা ভাষা হিসাবে। আজকেও একটা ডকুমেন্টারি দেখাচ্ছিল, আমাদের ভাষায় কথা বলে বঙ্গবন্ধুর ভাষণ দিচ্ছেন একজন। তো এই যে ইয়েটা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি নাও এই ইয়েতে। তারপরে আপনার এই রুয়ান্ডা, এই বিধ্বস্ত দেশ, এগেইন এজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, ইউকে তাদের সাথে ওই যে চুক্তি করছে। তো এই যে প্রক্রিয়াগুলো এখানে ছিল, আমাদের দরকার ছিল আমাদের ডিপ্লোম্যাট, আমাদের সিভিলিয়ান কম্পোনেন্ট, এদের যে ফলো আপ
ইয়েগুলো, Activity. অপরচুনিটিগুলো, Right. এগুলো করা, ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়া। Right. কৃষিতে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং শিল্পায়নে আমরা কাজ করতে সেখানে পারি। কাজ করতে এই পারি। সমস্ত যে এই অভিজ্ঞতা থেকে এই যে মানে ইউএন ট্রান্সফরমেশন মিশনের ফলো আপ কিছু অ্যাক্টিভিটি অনেক দরকার, অনেক দরকার। আমরা আনফরচুনেটলি আমরা উই ক্যানট সেল আওয়ার। বাংলাদেশ যেমন আফ্রিকান দেশগুলোতে কিন্তু এগ্রিকালচারকে নিয়ে গেছে অনেক কান্ট্রিতে, আমরা দেখেছি তানজানিয়াতে, বিভিন্ন কান্ট্রিতে কৃষিতে বা যেই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে কিন্তু এই সাপোর্ট তারা দিতে পারে। জি, তো সেটাই আমি বলছি যে এই যে আপনার যে অভিজ্ঞতা আপনি অর্জন করলেন, Right, sir. এটা ট্রান্সফরমেশন অ্যাট দ্য ন্যাশনাল লেভেল করা। আর আমরা মানে আনফরচুনেটলি উই আর নট গুড সেলসম্যান। এই যে সিয়েরা লিওন মিশনের কথা বললাম, সেলফ মার্কেটিং, সিয়েরা লিওন মিশনের কথা বললাম, আই ওয়াজ দ্য শক অফ মাই লাইফ যখন মিশন কমপ্লিট হয়ে গেল। রাইট, একটা ইউএন ডকুমেন্টারি ছিল, ইউএন ডকুমেন্টারির হেডিংটা ছিল ইউএন সেভ সিয়েরা লিওন মিশন, তার পিছনে পাকিস্তানি ফ্ল্যাগ পথ করছে। আবার শকড বিকজ জেনারেল মোহাম্মদ শিকদার এবং আমরা দুইজনে একই সাথে ছিলাম। ওই সময় আমাদের পার্মানেন্ট র্যাবের কাছে পাকিস্তানি পার্মানেন্ট র্যাব কল করেছে, ইফ ইউ রিমেম্বার। উনি কল করে জানতে চাচ্ছেন যে কি অবস্থা, গভর্নমেন্ট তো রাজি হচ্ছে না, গভর্নমেন্ট ইজ এগ্রিং এটা এই মিশন তো ফেল করবে। তো তখন আমাদের পার্মানেন্ট র্যাব উনি তাকে বুঝাচ্ছেন, পাকিস্তানি পার্মানেন্ট র্যাবকে বুঝাচ্ছে যে নো, আওয়ার মিশন ইজ দেয়ার ইন গুড প্লেস। আন্ডার সেক্রেটারি গেল, হি ইজ ভেরি হ্যাপি। যে গল্প আমি বললাম সেটা, ইউ ক্যান সেন্ড ইউর ট্রুপ। এই আমরা মানে আমাদের পার্মানেন্ট র্যাব ওনাকে বোঝাচ্ছেন যাতে পাকিস্তান সেখানে জয়েন করে, সেটাই। আর সেই ডকুমেন্টারিতে মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস এটা আসলো। তো এটা আমার একটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ইয়ে ছিল। এই ধরনের আর কি আমরা যে অর্জন করি সেই অর্জনটা তুলে ধরার একটা বড় চ্যালেঞ্জ আছে। আমরা এই অনুষ্ঠানে সর্বশেষ একটা বিরতি নিয়ে ফিরে আসছি এবং এর পরে দুজনের কাছ থেকে কিছু ক্লোজিং রিমার্কস দিয়ে আমরা শেষ করব। দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন। আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন নিয়ে আলোচনায় দুজন বিশিষ্ট আলোচক আমাদের সাথে, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার এবং রিয়ার অ্যাডমিরাল এম এ আউয়াল। দুজনকে আমরা আলোচনায় এতক্ষণ শুনলাম। আমরা এই পর্যায়ে একটু সামনের দিনের কিছু চ্যালেঞ্জ, বাস্তবতা নিয়ে কিছু পরামর্শ শুনতে চাইব, বা নিশ্চয়ই তাদের কিছু অনুভূতি থাকবে। প্রথমে মেজর জেনারেল শিকদার স্যার, আপনার কাছে আসি। আপনার যারা এখন ফোর্সে আছে কিংবা আগামী দিনেও যেতে চায়, বিভিন্ন বাহিনীতে রিপ্রেজেন্ট করতে চায়, আপনাদের মতো সিনিয়রদের কাছ থেকে কিছু পরামর্শ পেলে তারা হয়তো আরো ভালোভাবে ডিজাইন করতে পারবেন। পরামর্শ তো দেয়া যায়, কিন্তু তার আগে আমি আর একটি বিষয় একটু, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশের মানুষের জন্য, যে এই যে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের থেকে, বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে যারা নিয়োজিত হচ্ছেন, সেটি বাংলাদেশের অভ্যন্তরে এর প্রভাবটা কি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানটা এই শান্তি মিশন কিভাবে সেই জায়গাটাকে আরো শক্তিশালী করছে। এটা একটু এক মিনিট একটু দেখেন। এক সময়ে সেনাবাহিনীকে বলা হতো অউৎপাদনশীল একটি জায়গা, অর্থাৎ নন প্রোডাক্টিভ। এবং আমি গতকাল না পরশুদিন আমি একটা ইকোনমিক এসে পড়ছিলাম যে এই ইউএন মিশনে $3 বিলিয়ন বেশি মানে বৈদেশিক মুদ্রা এই মিশনের মাধ্যমে বাংলাদেশে এসেছে। সেটা বিরাট একটি কন্ট্রিবিউশন কিন্তু এই বিষয়। তো সেই জায়গা থেকে এই যে আমাদের অফিসার অর্থনীতিতে যে একটা ইম্প্যাক্ট তো আছেই। আরেকটা হলো যে এই যে আমাদের অফিসার বা অন্যান্য পদবী যারা এখানে যাচ্ছে, তারা কিন্তু বিশাল একটা, আমরা বলি ইংরেজিতে এক্সপোজার, অর্থাৎ তাদের একটা তারা বিভিন্ন দেশের সেনাবাহিনীর সাথে ইন্টারাকশন করছেন এবং তাদের কিন্তু তার মাধ্যমে কিন্তু তাদের যে অভিজ্ঞতা থেকে শুরু করে সেটি বাড়ছে এবং তাদের সক্ষমতা, পেশাগত সক্ষমতা কিন্তু বাড়ছে। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে ডিপ্লোমেসি বলেন
বাংলাদেশের আন্তর্জাতিক যে সম্পর্কের জায়গাটা, যেটা আমরা অতিমধ্যে আলোচনা করেছি, সেখানে কিন্তু এই জাতিসংঘ শান্তি মিশন কিন্তু ভূমিকা রাখছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সার্বিকভাবে এই মিশন বাংলাদেশের জন্য অত্যন্ত সুনাম বহন করে আনছেন। তো আগামীতে যাতে একইভাবে সেটি অব্যাহত থাকে, সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বলেন বা সাবেক সেনা সদস্য হিসেবে সেটা আমরা প্রত্যাশা করি। তো আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম, মিশনে গিয়েছি, তার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কলেবর বলেন, সক্ষমতা বলেন, সব কিছু কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং সেটাই স্বাভাবিক, বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। কলেবরে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, পেশাগত দক্ষতা নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এখন একটি উন্নত দেশের সেনাবাহিনীতে পেশাগত দক্ষতা উন্নতির জন্য যত রকম প্রশিক্ষণ কেন্দ্র, যত রকম শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার, সব সামরিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকার অদূরে রাজেন্দ্রপুরে বিপশট নামক, অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং সেন্টার, একটি বিশাল প্রতিষ্ঠান, যেখানে আপনার এই জাতিসংঘের শান্তি মিশনে যারা যায় তাদের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ। এবং সেখানে শুধু যে বাংলাদেশের সেনা সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে তা নয়, এখানে কিন্তু আমাদের যে আঞ্চলিক দেশগুলো যারা আছে, ইভেন টু দ্য এক্সটেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা এসে কিন্তু এখানে যৌথভাবে প্রশিক্ষণ, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। সুতরাং সেটিও কিন্তু একটা বড় ধরনের জায়গা আমাদের তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি বলছেন যে পরামর্শ বিষয়টা এই যে আমরা চাই যে আমাদের যে সুনামটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটি যেন শুধু অক্ষুণ্ণ না, আগামীতে যেন আরও বৃদ্ধি পায়। তার জন্য যারা এখন সেনাবাহিনীর নেতৃত্বে আছেন বিভিন্ন স্তরে, তারা নিশ্চয়ই সার্বিক দেশের, বিদেশের এবং এখানে যারা যান, তখন কিন্তু একটা জিও পলিটিক্যাল একটা বাস্তবতার সম্মুখীন তারা হন, এবং সেই জিও পলিটিক্যাল বাস্তবতার সম্মুখীন তারা হন। তাদেরকে যথেষ্টভাবে এই বিষয়টির পরিপক্কতা অর্জন করা দরকার, যাতে একাধারে তারা সামরিক বাহিনীর যে একটা মর্যাদা, একটা শৃঙ্খলা, সেটি তারা যাতে সেই বাউন্ডারিটা যেন তারা ক্রস না করে, সেই বাউন্ডারির ভিতর থেকে তারা এই জিওপলিটিক্যাল একটা পরিস্থিতির যে সম্মুখীন তারা ওখানে যে হন। কারণ ওখানে আমি দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে, যখন একটা মিশন ওখানে বিভিন্ন দেশের প্রতিনিধি থাকেন, তো নানা ধরনের আপনার ওই যে এই হয়, দেন দরবার হয়, মনোমালিন্যের ঘটনা ঘটে, এটা ওটা হয়। সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশই তার দেশের স্বার্থ রক্ষায় করতে চায়, স্বার্থ রক্ষায় যেটা সঠিক সেটি তারা সামনে আনেন এবং সেইভাবেই সেটি তারা বাস্তবায়ন করতে চান। তো সেখানে কিন্তু একটা আন্তঃরাষ্ট্রীয় অথবা পলিটিক্যাল একটা বিষয় কিন্তু এখানে আসে সম্পর্কে, সেই জায়গাটায় তাদের পরিপক্কতা প্রদর্শন করতে হবে, থাকা দরকার, এবং সেই বিষয়ে তাদের সম্মুখ থাকা দরকার, মানে ধারণা থাকা দরকার যে কিভাবে সেই মোকাবেলা করবে। মিলিটারি ডিপ্লোমেসি আমরা এটাকে বলতে পারি, যে মিলিটারি ডিপ্লোমেসিটার সেটার ভাষাটা কি হওয়া উচিত, সেটা কিন্তু পলিটিক্যাল ডিপ্লোমেসি থেকে একটু ভিন্ন জিনিস। পলিটিক্যাল ডিপ্লোমেসিতে যেভাবে কথা বলতে পারেন, মিলিটারি ডিপ্লোমেসি কিন্তু সেভাবে কথা বলতে পারেন না, এটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে। সুতরাং সেটি তাদের রপ্ত করা উচিত, যাতে তারা অত্যন্ত সাকসেসফুল এই এবং যে ডায়ালগ সেটা যেন তারা করতে পারেন। ধন্যবাদ। আমরা একটু ক্লোজিং রিমার্কস শুনতে চাই রিয়ার অ্যাডমিরাল আউয়াল স্যার আপনার কাছ থেকে। এই বাংলাদেশের যে বিশ্ব শান্তি রক্ষার্থে যে আমাদের যে কমিটমেন্ট, এটা হচ্ছে ফাউন্ডিং স্পিরিট। আপনি যদি দেখেন আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা, সেটাতে আমরা কেন এই স্বাধীনতা ঘোষণা করলাম, তার সাথে যেটা আছে আমাদের কমিটমেন্ট টু ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইউএন চার্টার, এটা দেওয়া ছিল। মানে এটা একটা ইউনিক। এক তো হলো যে মাত্র 7-8টা দেশ যাদের ফর্মাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, বাংলাদেশ, ইউএসএ এবং আরও 6-7টা। আর এই আমাদের একটা মানে ইনিশিয়াল লেভেলে এই আমাদের কমিটমেন্টটা ছিল। এরপরে 1974 সনে বঙ্গবন্ধু যখন জাতিসংঘে ভাষণ দিলেন, তখন বাংলাদেশের যে ভূমিকা এটার করলেন, এবং বিশ্ব শান্তির জন্য যে প্রয়োজনীয়তা সেটা তিনি তুলে ধরেছেন। তাদের ধারাবাহিকতায় আমাদের যে পিসকিপারদের তাদের যে আত্মত্যাগ, 168 জন আমরা হারিয়েছি,
266 জন পঙ্গুত্ব বরণ করেছেন। এর মাধ্যমে যে একটা আমাদের যে মেধা, আমাদের যে সোশ্যাল এবং ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল সব দিয়ে আমরা যে একটা ব্র্যান্ড তৈরি করেছি, এই ব্র্যান্ডটা আমাদের রক্ষা করতে হবে। এই ব্র্যান্ডের বিরুদ্ধে জিওপলিটিক্যাল হার্ডলস আছে, এখানে প্রতিযোগিতা আছে, আর এখানে এটা এখন ডাউনসাইজিং হচ্ছে ইউএন পিসকিপিং মিশনটা। এটা দেখেন আমরা এত কিছু আলোচনা করছি, বাট এটার জন্য বাজেট বরাদ্দ, ইউএনের বাজেট বরাদ্দ হচ্ছে মাত্র 7 থেকে 8 বিলিয়ন ডলার। আর এই এখনকার যদি আপনি সামরিক ব্যয় ধরেন, বৈশ্বিক সামুদ্রিক ব্যয় ধরেন, সেটা হচ্ছে 2.6 ট্রিলিয়ন ডলার। মানে আমি অঙ্ক করছিলাম হিসাব বের করার জন্য, আমি বের করতে পারিনি পার্সেন্টেজে কত, লেস দেন 0.00 সামথিং। আর এইটাও যে 8 বিলিয়ন দেওয়ার ব্যাপারেও যারা আছেন, মোরলদের যারা আছেন, তাদের আপত্তি আছে। বিশেষ করে নাম্বার 1 মোরল যেটা, সে তো প্রায় হুমকি দেয় আমরা বন্ধ করে দেব। তো এই যে ডাউনসাইজিং যে ফোর্স হচ্ছে, তখন কিন্তু আপনার এটাকে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে রিব্র্যান্ড করতে হবে এগুলো দেওয়ার জন্য। আপনি একটা সিগনিফিকেন্ট পয়েন্ট যেটা বলেছেন, পলিটিক্যাল যে আঙ্গিকটা, সেটা আপনি জিজ্ঞেস করেন নাই, বাট আমি বলে দিচ্ছি কিছু প্রচারণা সেই 2021 থেকে হচ্ছে। মার্কিন 6 জন কংগ্রেসম্যান তারা প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লিখলেন যাতে আমাদের পিসকিপারদের না নেওয়া হয়। এরপরে আরও বিভিন্ন ঘটনা ঘটছে। তো এগুলো তো আপনার বিভিন্ন আঙ্গিকের আছে। তা আমাদের, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রস্তুতি, এই যে একটা ডাউনসাইজিং ট্রেন্ডে, এটাতে আমরা বাহিনী যারা পুলিশ এবং আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সেভাবে প্রস্তুত করতে হবে এবং কোনো ধরনের অভিযোগ যাতে আমরা সম্মুখীন না হই সেটা দেখতে হবে। যদিও আমাদের রেকর্ড জেনারেল শিকদার বলেছেন ইজ ভেরি ভেরি ক্লিয়ার এট দ্য টপ, কিন্তু তারপরে যাতে আমরা এগুলো ফেস করতে পারি সেটা দেখতে হবে। আরেকটা জিনিস হলো যে এই যে আপনার ব্র্যান্ডটা, এটা হচ্ছে আমাদের যে বৈদেশিক ফরেন পলিসির একটা অত্যন্ত শক্তিশালী ইনস্ট্রুমেন্ট। কারণ বাংলাদেশের জন্য চিন্তা করেন, আপনি কোন এভিনিউ দিয়ে বিশ্ব সভায় বা বৈশ্বিকভাবে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন? Can you show an avenue? But this is the thing. আমি UNDP গেলাম, আন্ডার সেক্রেটারি রাশিয়ান, যখন বাংলাদেশ বললাম, সাথে সাথে উনি তার প্রারম্ভিক বক্তৃতার অর্ধেক বলেন বাংলাদেশ সম্পর্কে, কারণ আমরা ওই যে সিয়েরা লিওন মিশন তখন উদ্ধার করেছিলাম, আমাদেরকে জড়িয়ে ধরলেন। আই স্টিল রিমেম্বার। তো এই যে একটা ব্র্যান্ড, এটাকে আমাদের আরো শানিত করতে হবে অবশ্যই, এবং আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। অবশ্যই স্যার, এই যে আমাদের ভাবমূর্তি, সুনাম দেশের, এটার বিরুদ্ধে একটা দেশের ভিতরে কিছু ক্লঙ্গার আছেন, তারা বিদেশি কিছু সংস্থা, মিডিয়ার একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে বহুদিন থেকে। সাম্প্রতিক সময় আপনি নিশ্চয়ই ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখেছেন, অত্যন্ত বিকৃত রুচির, অত্যন্ত একেবারে মিথ্যা তথ্য দিয়ে তারা এটা প্রচার করছেন। এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। অবশ্যই আমাদের সতর্ক থাকা, এবং বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে যারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং আগামী দিনেও এই আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের আলোচনায় আমরা যে বিষয়গুলো তুলে ধরলাম, নিশ্চয়ই সেগুলোর বাস্তবায়ন দেখতে পাবো। আজকের এই আলোচনায় এসে যোগ দেবার জন্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার এবং রিয়ার অ্যাডমিরাল এম এ আউয়াল দুজনকে ধন্যবাদ জানাবো, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামী দিনে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।